তিনি কি বলছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষের কি দিছে, তিনটি শীর্ষের শীর্ষবিন্দু দিয়ে দিছে ওই আগের মতোই, ত্রিভুজের তিনটা বিন্দু দিছে আর কি। সমতলে এদের অবস্থান দেখাও, আবার ত্রিভুজটা বানাও, ত্রিভুজের পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এত দূর যাবেই না, আরো মানে দশমিকের পর শূন্যই আসবে মনে হয়, জানি না, দেখি। পরিসীমা মানে কি বলো আগে? এটা কি কইলে তুমি? পরিস পরিসীমা মানে হচ্ছে যে কোনো কিছুর মানে সবকিছুরই পরিসীমা হয়, হ্যাঁ। ধরো একটা ত্রিভুজের পরিসীমা বলতে বোঝানো হয় ওর তিন বাহুর যোগফল, তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। একটা যদি তোমাকে চতুর্ভুজ বলে বা আয়তক্ষেত্র যাই বলে, 4টা বাহুর যোগফল। ঠিক আছে, যদি এটা পঞ্চভুজ দেয়, এটা পঞ্চভুজ, পঞ্চভুজ মানে 5টা বাহুর যোগফল, বুঝছি। যদি একটা বৃত্ত দেয় তাহলে সেটার এই বাইরের এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলি? এটার একটা ভদ্রতা করে একটা নাম আছে না, বৃত্তের জন্য তো একটা স্পেশাল নাম দিতে হবে না? পরিধি। এই দৈর্ঘ্যটাকে আমরা পরিধি বলি না? 2πr। খায় ফেলাইছে রে, খায় ফেলাইছে। পরিধির ইংলিশ হচ্ছে সারকামফারেন্স, এটার বানান আমি জানি না। আর পরিসীমার ইংলিশ হচ্ছে পেরিমিটার। পেরিমিটার পরিসীমা সহজ মনে রাখা, পেরিমিটার পরিসীমা। আচ্ছা, 20 বিন্দুটা বসাবো কোন অক্ষে আছে? এক্স অক্ষের উপরে এইখানে অবস্থিত। 70 বিন্দুটা কোথায় অবস্থিত, এক্স অক্ষে না ওয়াই অক্ষে? এক্স অক্ষ, 7 একক দূরত্বে, তাহলে এইখানে 2 3 4, এই যে এটা বসালাম আমরা। এ বিন্দু 20, বি বিন্দু 70, সি বিন্দুটা বসাবো, তাহলে সি বিন্দু বলছে 3 4। তাহলে 3 মানে হচ্ছে প্রথমত ডান দিকে যাব 3 একক, 1 2 3। 4 মানে উপরের দিকে যাব 4 একক, 1 2 3 4। তাহলে আমাদের বিন্দু পাইলাম এইখানে। এখন এটা নিয়ে একটা ত্রিভুজ আঁককে দেখাইতে হইছে। ত্রিভুজ আঁকো তাহলে। এই যে যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম, ত্রিভুজ হয়ে গেছে। এই উপরের বিন্দুটার নাম হইতেছে সি, এটা হচ্ছে 3 4 একক দূরত্বে আছে। আচ্ছা, এখন হচ্ছে বের করতে বলছে। ত্রিভুজটি অঙ্কন করছি, অবস্থানও দেখাইছি, ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে, তার মানে তিন বাহুর যোগফল বের করে দেখানো লাগবে। এখন এ বি বাহুর যোগফল বলো, ডিরেক্ট বলো। সরি, এ বি বাহুর দৈর্ঘ্য কত? বলো। এটা কি হিসাব করে বলা লাগবে? হ্যাঁ বেটা। আর 2² + 7² কেমনে আসলো? ওই কই, 2 আর 7-এর বর্গের অন্তর কি কত হয়? 5। আর 0 আর 0 বাদ। আর আমাদের তো এটা দরকারই নাই। এটা কি আমাদের ক্ষেত্রে নিয়ম কি ছিল, আমরা যখন একদম শুরুতে সূত্র যখন আমরা বাইর করতেছিলাম, আমরা তো দেখছিলাম যে সূত্রগুলো হচ্ছে ইনক্লাইন্ডের জন্য। আমাদের যদি এরকম খাড়া অথবা পুরোপুরিভাবে শোয়ানো থাকে, সেটা তো আমরা ঘর গুণা বলেও দিতে পারি। হুম। তাইলে এরপর থেকে যখন এই চেহারা দেখবা, ঘর গুণে বলবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, শেষ। তো কত একক? 5 একক দূরত্বে অবস্থিত। তো চোখের দেখায় বলে দিতে হবে এটা 5 একক দূরত্বে অবস্থিত। আর এখন পরীক্ষার খাতায় আবার এই কথা কইলে হইব না যে এখানে দেখা যাইতেছে 5 একক দূরত্বে আছে। এখানে করে দেখাইতে হবে x7 - 2 হোল স্কয়ার, 0 - 0 হোল স্কয়ার ইকুয়ালস 5 স্কয়ার। এর উপরে রুট আবার দিয়া 5 পাইবা এমনি। ঠিক আছে। আচ্ছা, এ বি পাইছি। এবার বিসি। বিসি এবার জন্য তো দুইটা ডিফারেন্ট আছে, তাহলে এবার ম্যানুয়ালি করে দেখি। ম্যানুয়ালি আগে পরীক্ষার খাতায় কি লিখবো সেটা তো জানা কথা, তাই না? এমনিতে এমনিতে কি হয় দেখি। 3 এবং 7 ভুজদ্বয়ের অন্তর্গত। মানে কি কমু তোমারে? 4 একক, তার মানে এমনিতেও আসবে 7 - 3 নিলে 4 এককই আসবে। আর কোটি দ্বয়ের অন্তর্গত আছে 4 এবং 0, তাহলে এদের পার্থক্য কত? কয় ঘর? 4 ঘর। ও তো 4 - 0 লিখে তারপরে হোল স্কোয়ার দিও। তাহলে 4 স্কোয়ার আর 4 স্কোয়ার দুইটাই 4 স্কোয়ার আছে না? তাহলে কত হবে? দুইটাই 4 স্কোয়ার আসলে 2 × 4 স্কোয়ার, তাই না? টু ইন বলো বলো, তুমি বলো।
কি কেন 2√2? ও আচ্ছা, দাঁড়াও, ও ওয়েট, না 2√2 না তো, বারবার ভুলে যাচ্ছি কেন, এটা 4 স্কোয়ার, 4 স্কোয়ার। 2 আর হইতেছে 4-এর উপরে স্কোয়ার। এবার দেখো, যার উপরে স্কোয়ার আছে সে তো মুক্তভাবে বের হয়ে আসবে, আর যার উপরে স্কোয়ার নাই সে তো রুটের মধ্যে আটকা পড়ে থাকবে। বুঝছি। হুম। বিসি গেল, এবার এসি। এসি কত বলো, রুট ওভার বসাও, ভুজদ্বয়ের অন্তর বলো। 1 মানে হচ্ছে যে 3 - 2 করে পেলাম 1, তারপরে 4 - 4 শূন্য করে পেলাম 4। তাহলে 1 স্কোয়ারে 4 স্কোয়ার কত হয়? 4 স্কোয়ার মানে 16, 1 স্কোয়ার মানে 1, তাহলে রুট ওভার 17। 17 এমনিতেই মৌলিক সংখ্যা, হ্যার রুট বের করার কোনো মানেই হয় না। তাহলে পরিসীমা বলতে বুঝাবো এখন, পরিসীমা বা পেরিমিটার সমান লিখবো এভাবে আগে। পরিসীমা সমান হচ্ছে এ বি বিসি প্লাস সি এ। তাহলে এ বি সমান কত? 5, বিসি সমান 4√2, সি এ সমান √17। ক্যালকুলেটরে বসাবা, দশমিকের পরে 5 ঘরাইবো, বসাই দিবা। পারবো? দশমিকের পরে 5টা সংখ্যা নিবা। বুঝো নাই? হুম, পারবা। আচ্ছা, 3 গেল। 4-এ বলছে দেখাও যে এই 4টা বিন্দু দিছে, এবার বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। আয়তক্ষেত্র কাকে বলে? হ্যাঁ, আয়তক্ষেত্র কাকে বলে এটা তুমি পারো না? আরে তোমাকে তো আমি বলি নাই, আমি কি মুখস্থ বলি তোমাকে কোনো কিছু? আমি তো তোমাকে মুখস্থ বলতে বলি নাই। তোমার আয়তক্ষেত্র চেনার বৈশিষ্ট্য কি কি সেগুলা বলবা, সেগুলা ঠিক মতো একদম টু দা পয়েন্ট হইলেই হয়েছে, কোনো কিছু মিস না গেলেই হয়েছে। এই যে আমাদের এটা একটা আয়তক্ষেত্র, তাই না? হুম। এটা আয়তক্ষেত্র, এটা বুঝলাম কেমনে? তুমি কি দেখে বুঝলে যে এটা একটা আয়তক্ষেত্র? দুইটা বাহু সমান, এদেরকে কি বলে? এই বাহুগুলাকে, এই দুইটা বাহু এদেরকে পরস্পরের কি বলে? বিপরীত বাহু। পড়ছো, পড়ো নাই তা না, পড়ছোই কিন্তু। এদেরকে পরস্পর বিপরীত বাহু বলে। এই বাহু এবং এই বাহু পরস্পর বিপরীত বাহু। এগুলা পড়ো নাই আসলে, তুমি পড়ছো সংজ্ঞা এমনে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে, অথবা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কর্ণগুলো সমান সেটাকে আয়তক্ষেত্র বলে, অথবা যে বর্গের সন্নিহিত বাহুগুলো অসমান তাকে বর্গক্ষেত্র বলে, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। হ্যাঁ, বহুত ভাবে একই সংজ্ঞাই দেওয়া যায়, সবকিছু সবগুলো ভ্যালিড। কিন্তু আমাদের এইখানে দূরত্ব দিয়ে হিসাব করতে হবে, তাই না? তাহলে দূরত্ব দিয়ে যদি আমি হিসাব করতে যাই, তখন কিন্তু আমি যে একটা সংজ্ঞা বললাম যে তোমার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, একটি কোণ সমকোণ। সমকোণ আমি কিভাবে বলবো? সমকোণ বের করা তো আমার দূরত্ব দিয়ে তো আমি সমকোণ বলতে পারতেছি না। পারতেছি? পারতেছি না তো। তাহলে অন্য কোনো টেকনিক, অন্য কোনো ভাবে যাইতে হবে। একটা জিনিস খেয়াল করো, তাইলে আয়তক্ষেত্রের মতন এরকম আর কে আছে যার সমকোণ না হয় অন্য কোনো কোণ হয় কিন্তু তার বিপরীত বাহুগুলো আবার ঠিকই সমান এবং সমান্তরাল? কে আছে বলো তো? ওর মতোই আর একটা ভাই আছে, সামান্তরিক। ওর এই ভাইটা ওর মতোই কিন্তু একটু ঘাটতারা, তাই না? ওর মতোই কিন্তু একটু ঘাটতারা, কি করে? এটা একটু বেঁকা হয়ে থাকে, তাই না? সব সেম, এদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সেম, কিন্তু এর ভাইটা এটা সমকোণ না। এটা যদি সমকোণ হয়ে যাইতো তাইলে আমরা সেটা একটা আয়তক্ষেত্র বলতে পারতাম না? আমরা যদি এই পাশ থেকে ওকে ঠেলা দেই, ওই পাশ থেকে ওকে ঠেলা দিয়ে দিয়ে যদি সোজা করে ফেলাই, তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে যাবে। হুম। এই জন্য আমি একটু আগে একটা সংজ্ঞা বললাম যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটাকে আয়তক্ষেত্র বলে। সামান্তরিক একটা কোণ, যে কোনো একটা কোণ তুমি যদি সমান বানায় ফেলো বাকিগুলো কিন্তু অটোমেটিক সমান হয়ে যাবে, তাই না? কারণ ওকে কিন্তু এই বাহুর দৈর্ঘ্যগুলো মেনটেন করতে হবে। ও যদি সামান্তরিক থাকতে চায় ওকে তো বাহুর দৈর্ঘ্যগুলা বিপরীত বাহুগুলো মেনটেন করতে হবে। ও যদি একটা কোণ তুমি তুমি যদি এই পাশ থেকে ঠেলা দাও সবগুলা কোণ পরিবর্তন হয়ে যাবে না?
বলো। হ্যাঁ। তাহলে ঠেলা দিয়ে দিয়ে এই পাশ থেকে ঠেলা দিয়ে দিয়ে তুমি এই বাহুটাকে এই পাশে পাঠাচ্ছ, এই বাহুটাকে সরাচ্ছ। তাহলে সরাতে গেলে এই বাহুটা যদি সমকোণ হয়ে যায়, বাকি সবগুলো অটোমেটিক সমকোণ হয়ে যাবে। এই জন্য সংজ্ঞাটা এভাবেও দিলাম আমি, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটাকে কি বলে? আয়তক্ষেত্র বলে। বুঝতেছি? এ খুব খেয়াল করো, এগুলো কিন্তু সারা জীবন মনে রাখা লাগবে, নাহলে বিপদে পড়বা। এ অহনা, কিরে, কথা শোনো না? এখন এটা একটা কাহিনী গেল যে আমরা আয়তক্ষেত্র, সরি সামান্তরিক দিয়ে কিভাবে আয়তক্ষেত্রের সংজ্ঞা দিলাম, তাই না? আর একটা সংজ্ঞা আমি বলছিলাম, সেটা দিয়েছি বর্গ দিয়ে। আচ্ছা, অন্য আরেকভাবে চিন্তা করি। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে কোণের কোণের ফর্মুলাটা আনতে হচ্ছে আমাকে, তাই না? কিন্তু দেখো, এটার মধ্যে আর এটার মধ্যে অন্য আরেকভাবে পার্থক্য তৈরি করা যায় দূরত্ব দিয়ে। এই দূরত্বগুলো পরস্পর সমান, এই দুটো সমান, এই দুটো সমান বোঝা যায়, এদের জন্য এই দুটো সমান, এই দুটো সমান। এদের পার্থক্য সামান্তরিক যেটা না, এটার পার্থক্য কিভাবে তৈরি করে দেখো। এর কর্ণ দুইটা কি সমান নাকি আলাদা দৈর্ঘ্য? কি সমান? আয়তক্ষেত্রের জন্য কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। সামান্তরিকের জন্য কি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে? কি মনে হয় দীক্ষা? সমান নাকি ছোট বড় আছে? সমানই তো মনে হয়। হে, ছোট বড় কেমন হয়? দেখো, দুটো সেম রেখা। দেখো কেমনে আমি এই রেখাটাকে শুধুমাত্র, আচ্ছা এটা তো চেনা, দুইটা সেম রেখা না তো। কিভাবে? এই যে লাল রেখা দুইটা নিচ্ছ না তুমি, তুমি এই ত্রিভুজটার দিকে তাকাও তো, ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজটার দিকে তাকাও। দেখো তো এই বাহুটা আর এই বাহুটার মধ্যে কি, দাঁড়াও জুম করি। এবার দেখো তো, এই দুইটা বাহুর দিকে তাকাও। এই যে এই ত্রিভুজের এই দুইটা বাহু কি সমান? এই দুইটা বাহু কোনটা বড় মনে হয়? এটা বড় না? এইটা, হ্যাঁ। এটা একটু বড়, এটা একটু ছোট। হ্যাঁ, এই হুম। পার্থক্যটা আরেকটু ভালোভাবে বুঝতাম যদি এটাকে আমি আরেকটু কাট করে দিতাম, যদি আরেকটু কাট করে রাখতাম, তাহলে পারে এটা মানে ইজিলি বোঝা যেত যে এইটা ছোট হয় আর এটা হচ্ছে বড় হয়। ঠিক আছে? সূক্ষ্মকোণের সূক্ষ্মকোণের দিক থেকে যে ইয়াটা আঁকা হয়, সমদ্বিখণ্ডন বিন্দুটা আঁকা হয়, সেটা হচ্ছে ইয়া হয়, কি জানি ওর নাম, বড় হয়। আর স্থূলকোণের দিক থেকে যেটা আঁকা হবে সেটা কি হবে? ছোট হবে। বুঝতে পারলাম? এইটা হচ্ছে একটা পার্থক্য সামান্তরিক এবং আয়তের মধ্যে। আয়তের জন্য কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান, সামান্তরিকের জন্য কর্ণ দুইটার দৈর্ঘ্য ভিন্ন। বুঝতে পারলাম? হুম। আচ্ছা, বর্গের মাধ্যমে কিভাবে সংজ্ঞাটা দেওয়া গেল দেখি। এটা কি বর্গ হয়েছে? হুম, কই চলে গেছিলা? আমি আচ্ছা, শুনতেছিলাম না কিছু, তোমাকে বলতেছে, তুমি শোনো। আচ্ছা, এইটুকু কি বুঝছি যে সামান্তরিকের জন্য কর্ণ দুইটার দৈর্ঘ্য ভিন্ন হয় আর আয়তক্ষেত্রের জন্য দৈর্ঘ্য একই হয়। হ্যাঁ। হ্যাঁ, তাইলে এটার মধ্যে একটা পার্থক্য করা যাবে। আমি যদি, তার মানে তাহলে আয়তক্ষেত্রের জন্য আমি যদি এটা প্রমাণ করতে পারি যে এই চারটা বাহুর মধ্যে বিপরীত বাহুগুলা পরস্পর সমান, হ্যাঁ, আর হচ্ছে কর্ণ দুইটার সমান, মানে কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান, তাহলে সেটাকে আমরা বলতে পারবো আয়তক্ষেত্র, তাই তো? তাহলে দেখো তো, বর্গ তো একই জিনিস। বর্গের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি আলাদা? না। এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি আলাদা? হুম। ওর কি কর্ণ দুইটার দৈর্ঘ্য আলাদা? না। ওর কর্ণের দৈর্ঘ্য আলাদা না। তাহলে কিভাবে আমরা বুঝবো যে এটা আয়তক্ষেত্র আর এটা হচ্ছে ইয়া ক্ষেত্র, 3 নম্বর বর্গক্ষেত্র? ওই দুই বাহুর জন্য। পাশাপাশি দুইটা বাহুর জন্য এদেরকে বলা হয় সন্নিহিত বাহু। বুঝছি? যে কোনো একটা কোণ, যেখানে কোণ উৎপন্ন হয়, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? যেখানে কোণ উৎপন্ন হয় সেই হুম। কোণের যেই দুইটা, মানে ওই কোণের জন্য যেই দুইটা বাহু দায়ী, তাদেরকে সন্নিহিত বাহু বলে। বুঝছি? বোঝো নাই? হুম। ঠিক এরকম এইখানে এইরা দুজন হচ্ছে সন্নিহিত বাহু, এরা দুজন হচ্ছে সন্নিহিত বাহু, এরা দুজন সন্নিহিত বাহু, এই দুজনকে যদি নাও এরাও সন্নিহিত বাহু, এই দুইটা এটাও সন্নিহিত বাহু, এই দুইটাও সন্নিহিত বাহু। বুঝতে পারছি? যে কোনো কোণ, যে পাশের কোনো কোণ
সৃষ্টিকারী দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলে। আমি একটা সংজ্ঞা বলছিলাম যে বর্গক্ষেত্রে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অসমান হলে সেটাকে আয়তক্ষেত্র বলে। একটা বর্গ আর একটা আয়তক্ষেত্র, পার্থক্য হচ্ছে সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের দিক থেকে। এইটার সন্নিহিত বাহুর দৈর্ঘ্যগুলো সমান, যে কোনো দুইটা তুমি নাও, যে কোনো দুই পাশ থেকে দুইটা সমান হবে না। এখন যদি অসমান হয়, এটা একটু বড় হয়ে গেল, তাইলেই কিন্তু এটা কি আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে না? বুঝতে পারছি তাইলে বর্গ কিভাবে আয়তক্ষেত্র হয়ে গেল, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এখানে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো হইতেছে এ বি সি ডি। যদি এরকম থাকে, এগুলো তো দরকার নেই, এগুলো তো এখন বুঝছি, এগুলো আর লাগবে না আমাদের। এখন আমরা একটু গ্রাফের মধ্যে বসাই আমাদের বিন্দুগুলাকে। নেগেটিভের নিচে না, নেগেটিভের নিচে কিছু, তাহলে এখানে এমন ভাবে নেই। আচ্ছা, এটা আমাদের তো দরকার নাই, আমরা তো জানি অলরেডি কি হবে। চার বাহুর দৈর্ঘ্য সমান হবে, পাশাপাশি দুইটা বাহু অসমান হবে, আর একটা শর্ত কি বলছি, কর্ণ দুইটা সমান হবে, তাই তো? বিন্দুগুলা বসাও। আবার বলো তো একটু কষ্ট করে তিনটা চারটা বাহু। চারটা বাহু সমান হবে, তারপরে পাশাপাশি দুইটা বাহু অসমান হবে, সন্নিহিত বাহু অসমান হবে, আর কর্ণদ্বয় সমান হবে। এই তিনটা জিনিস যদি দেখা যায় যে ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, তাহলে বিন্দুগুলো বসাই এবার। প্রথমটা আছে 0, -1। 0 মানে এক্স অক্ষ বরাবর ডানে বামে এসে যায় নাই, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর মাইনাসের দিকে, তাহলে এই বিন্দুটা পাইছি। এরপরে বলছে -2, 3। -2 মানে পিছনের দিকে আগে গেছে, হয় পিছনের দিকে -2 + 3, তাহলে 1 2, এখানে কততে আসলো -2, তারপরে +3, 1 2 3। বুঝতে পারছি, এই বিন্দুটা হবে। হ্যাঁ, তাহলে আমাদের বিন্দু হচ্ছে এইটা। আরেকটা বিন্দু হচ্ছে 8 3। 6 আচ্ছা 6 7, ওইটা তো আগে। আচ্ছা 6 7 আগে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এইটা না? তাহলে বিন্দু হচ্ছে এইটা। আরেকবার চেক করে লই, এটা 3, এটা 4, এটা 6, হ্যাঁ এই বিন্দুটা পাইলাম। আচ্ছা, আরেকটা কি আছে 8 আর 3, তাহলে আবারও যাব। এটা কয় ঘর গেছিলাম অলরেডি, এইটুকু কত ঘর? 6 ঘর 6 ঘর, আরো 2 ঘর আগাইলাম, 8 ঘর হয়ে গেল। কত উপরে উঠবো? 3 ঘর 1 2 3, এইখানে 3 ঘর। এদেরকে যোগ করি। কি মনে হইতেছে দেখে, এটা কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। চেহারা দেখেই বোঝা যেতেছে এটা আয়তক্ষেত্র, কিন্তু এটা এটা বললে তো মানুষ বিশ্বাস করবে না আমাদের কথা, তো একটু প্রমাণ করে দেখাইতে হবে আর কি। -1, এখানে আছে -2 3 6 7, এখানে সি বিন্দুটা, এটার নাম বি, এটার নাম দিলাম সি। সি এর জন্য 6 7। ডি বিন্দু আছে কত, 8 আর 3, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বইয়ে যেটা করছে, 4 করতেছিলাম আমরা, হ্যাঁ। ওরা প্রথমত দেখাইছে যে আপনার যদি এ বি, ওরা কি দিয়ে দেখছে, বাহুর দৈর্ঘ্য অসমান দিয়ে দেখায় নাই, শুধুমাত্র বিপরীত বাহু দিয়ে দেখাইছে। আচ্ছা, মানে ওই যে সন্নিহিত বাহুটা ওরা নেয় নাই আর কি, তার মানে বর্গও হইতে পারে, আসলে বর্গ বলেও চালায় দিচ্ছে, যাই হোক। তাহলে আমাদের এ বি সমান সিডি হইতে হবে, তাই না? আর কি শর্ত এডি আছে? সমান সিটি, এডি সমান বিসি, এডি সমান হইতে হবে বিসি। আর কি হইতে হবে? বিডি ইজ ইকুয়াল টু এসি। এসি ইকুয়ালস টু বিডি, মানে কর্ণগুলো সমান। আর একটা কি হইতে হবে? এতক্ষণ কি দেখাইলাম আমরা, বিপরীত বাহুগুলো সমান, কর্ণগুলো সমান, আর একটা ছিল সন্নিহিত বাহু অসমান, সন্নিহিত বাহু অসমান। যে কোনো দুইটা সন্নিহিত বাহু নিলে হবে, দেখাবা এ বি নট ইকুয়ালস টু এডি, শেষ, আর কিছু দেখান লাগবে না। এডি এডি আর এবি এরা কি দুইটা সন্নিহিত বাহু আছে না? এই যে এবি আর এডি,
এই দুইটা অসমান, এটা দেখাইলেই হবে। এমনিতেও তো আমাকে সবগুলা বাহুর দৈর্ঘ্য দেখাইতেই হবে, তো এই দুইটা অসমান বলে দিলেই শেষ। পারবো দৈর্ঘ্য বের করতে? খুব দ্রুত ক্যালকুলেশনগুলো করি, হ্যাঁ আমি একটু করে নেই। এবি, এবি মানে হচ্ছে 0 এবং -2। প্রথমত একটু খেয়াল করে দেখো তুমি, 0 এবং -2 কত দূরে আছে? হ্যাঁ, 0 বলে বুঝে নাই। এবি নিয়ে কাজ করছে, এবি নিয়ে কাজ করছে, দেখলেও তো বোঝা যায় এবি নিয়ে কাজ করতেছি। ভুজদার অন্তর, না না, আচ্ছা ডিরেক্ট বলতেছো -2 হোল স্কয়ার কেন বলবো? আমি না তোমাকে বলছি ভুজদার অন্তর মানে কয় ঘর পার্থক্য সেটা বলতে, শুধু তাহলে শুধুমাত্র 2 স্কয়ার। তারপরেরটা 3 আর -1, ধনাত্মক দিকে 3 একক, ঋণাত্মক দিকে 1 একক, 4 স্কয়ার। ঠিক আছে। হুম। এ বি, বিসি দেখি, বিসি তে কে কে আছে? বিসি বলো এবার। -2 এবং 6 পার্থক্য কত? -2 এবং 6 সংখ্যা রেখার মধ্যে, সংখ্যা রেখাটা মাথার মধ্যে আঁকতে হবে, নাহলে পারবা না। 8, হ্যাঁ, -2 মানে পিছনের দিকে কত? 2 ঘর, সামনের দিকে 6 ঘর, 8 ঘর, প্লাস 3 আর 6, সরি 3 আর 7, এবার কোটি দ্বয়ের অন্তর 3 7 কত দূরে আছে? কয় ঘর দূরে 3 এবং 7? তো তোমার মনে হয় বয়স আসতেছে না। 3 এবং 7 হচ্ছে 4 ঘর দূরে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে বিসি সিডি, এবার সিডি বের করব। সিডি মানে হচ্ছে √6 এবং 8 কত ঘর দূরে? সিডি, সিডি বের করতেছি এখন। 6 এবং 8, 6 এবং 8 4 ঘর দূরে আছে না? সিডি, সিডি, সিডি নিয়ে কাজ করতেছি। 2, সিডি এর কোটি 7 এবং 3 কত ঘর? 4। খুব দ্রুত, এগুলো খুব দ্রুত করতে হবে তো। ডিএ অথবা এডি যাই বলো, কত এটা? -1 থেকে 3, 4, ভেরি গুড। আচ্ছা, সবগুলো দৈর্ঘ্য বের করছি। এবার কর্ণের দৈর্ঘ্য। কর্ণ কে কে আছে আমার, একটু এই পাশে করে রাখি। এসি একটা আছে, এ থেকে সি কত দূরে? এসি, ভুজদার অন্তর 6 ঘর, ডান দিকে কত, বাম দিকে কত, যোগ করে ফেলো। হ্যালো, কই যাও মাঝে মধ্যে? এই -1 আর 7, -1 মানে হচ্ছে 0 এর বাম দিকে 1 ঘর, আর +7 মানে হচ্ছে 0 এর ডান দিকে 7 ঘর, তাহলে টোটাল হবে 8 ঘর। আচ্ছা, এসি আর বিডি, বিডির জন্য বের করি এবার। বিডি এর ভুজগুলো দেখা যাচ্ছে, এখানে আছে 8, এখানে আছে -2। -2 মানে 0 এর বাম দিকে 2 ঘর, +8 মানে 0 এর ডান দিকে 8 ঘর, 2 আর 8 10 স্কয়ার। তারপরে কি আছে 3 এবং 3, এই দুইটার ভুজ কোটিদ্বয়ের কোনো অন্তরই নাই, তাহলে এটা 0 স্কয়ার। এভাবে বের করে দেখাবো প্রত্যেকটার যোগফল। সবগুলো বের করার পরে এই শর্তগুলো প্রমাণ করব। যদি AB ইকুয়ালস টু BC হয়, AD ইকুয়ালস টু BC হয়, তাহলে তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। AC এবং BD সমান হওয়ার মানে কর্ণদ্বয় সমান, এবং AB নট ইকুয়ালস টু AD মানে হচ্ছে তাদের সন্নিহিত বাহুগুলো অসমান। এটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র হওয়ার শর্ত ছিল।